জুলাই হত্যাযজ্ঞের মামলায় জবানবন্দি দিচ্ছেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বাড়তে পারে ট্রাইব্যুনাল, জানালেন উপদেষ্টা। জুলাই সনদ পিআর ইস্যুতে নিজ নিজ দাবিতে অনড় দলগুলো। শক্ত অবস্থানে গণতন্ত্র বিরোধী তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ সহজ করবে মত বিশ্লেষকদের, ঐক্যবদ্ধ থাকার পরামর্শ। ডাকসু নির্বাচন ইস্যুতে রিটকারীকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য, প্রার্থী ও শিক্ষার্থীদের প্রতিবাদ, ডাকসুর প্রচারণা তুঙ্গে, ডাকসুতে মনোনয়ন ফর্ম জমার হিড়িক। এবং ৮ বছরে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। ভূ রাজনীতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার অভাবে জটিল হচ্ছে প্রত্যাবাসন, জাতীয় ঐক্যের পরামর্শ বিশ্লেষকের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। জুলাই হত্যাযজ্ঞের মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়ার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জবানবন্দি দিচ্ছেন তিনি। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন। তারা তুলে ধরেছেন জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা। এর আগে সিএমএম কোর্টে জবানবন্দি দেন চৌধুরী মামুন। তখন তিনি বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ডিবির হারুন ছিলেন মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তাদের সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা জানান, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন ৩ সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। যদি আমরা ৩ করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। শেখ হাসিনা ও তার ছেলে মেয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে ঢাকার ৫ম বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পূর্বাচলে নিয়ম বহির্ভূতভাবে ৩০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে প্রধান আসামি করে মামলাগুলো করে দুদক। এর আগে সাক্ষীরা জানান, ক্ষমতার অপব্যবহার করে রাজুকের আবাসন নীতিমালার সব আইন লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন তৎকালীন প্রধানমন্ত্রী। প্লট বরাদ্দের জন্য রাজুককে নির্দেশের চিঠি সহ সংশ্লিষ্ট সকল নথিপত্র আদালতে দাখিল করে দুদক। নির্বাচন সামনে রেখে অযৌক্তিক জেদের রাজনীতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। দলগুলো নিজ নিজ দাবিতে অনড় থাকলে ক্ষমতায় আসতে পারে তৃতীয় পক্ষ, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর মত পার্থক্যকে এভাবেই দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ থাকলেও রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর হয়নি। তাই ভোট নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের শঙ্কার কথা বলছেন রাজনীতিকরা। রাজনীতিতে হঠাৎ উত্তেজনার মধ্যে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেও নিজ নিজ অবস্থান থেকে সরেনি দলগুলো। সংসদের বাইরে সংবিধান সংশোধনে রাজি নয় বিএনপি। জামায়াতের চাওয়া সনদ বাস্তবায়নে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন। আর এনসিপির দাবি আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই অ্যাক্টরদের মধ্যেই যদি ভিন্ন মত থাকে, তাহলে তো এটা নিয়ে তো সাধারণ মানুষের শঙ্কা থাকাটা স্বাভাবিক। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, দলগুলো নিজ নিজ দাবিতে অনড় অবস্থানে থাকলে সহজ করবে তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ। জামাত বা এনসিপি তারা এখন যে দাবিগুলো
উপরে স্টিক করে আছে। বিএনপি যদি স্টিক করে যা আমরা মানব না, তারা যদি বলে তোমাকে মানতে হবে, সবাই হারবে এই গেমে। যদি ধরেন এই একগুঁয়েমিতার কারণে নির্বাচন না হয়, যারা দেশে ডেমোক্রেসি চায় না, সেই তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে, সামরিক শাসন আবার শুরু হবে দেশে, অথবা এই ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। বিশেষ করে যদি সামরিক শাসন আসে, তখন কিন্তু আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। দ্রুত ঐক্যবদ্ধ না হলে খারাপ ভবিষ্যতের দায় সব দলকেই নিতে হবে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। একেবারেই অযৌক্তিক জেদাজেদির রাজনীতি আমাদের সামনে অন্ধকার দিকে নিয়ে যাবে। এখনো যদি তাদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে যে ধরনের মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সের প্রবণতা আরও বাড়বে সামনে। সেই অবস্থায় যেন দেশকে তারা যদি তারা নিয়ে যেতে চায়, এটার দায় দায়িত্ব তখন তাদেরকেই বহন করতে হবে। নির্বাচন ও দাবি দাওয়া একসঙ্গে চলতে পারে এমন মন্তব্য করে ডক্টর সাব্বির মনে করেন, বৃহৎ স্বার্থে সবাইকে এক হতেই হবে। দেশে যে এখন স্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, এটার কারণে তাদের উপরে সাধারণ মানুষের আস্থাও কমে যাচ্ছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ আরও 7টি রাজনৈতিক দল বৈঠক করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিকাল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি জামায়াত এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। জুলাই হত্যাযজ্ঞের মামলায় জবানবন্দি দিচ্ছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। জুলাই আগস্টের গণহত্যার মামলার বিচারে আজকে অন্যতম একটি দিন, এবং এই দিনটিকে প্রসিকিউশন বলছে মাইলফলক হিসেবে তারা দেখছেন। কারণ এই মামলায় এখন যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই আগস্টের আন্দোলন দমনে পুলিশ যখন নির্বিচারে গুলি করছিল, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল এবং লেথাল উইপেন ব্যবহার করা হচ্ছিল, সেই সময় এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিন্তু পুলিশের মহাপরিদর্শক ছিলেন। তো এই মামলায় মোট আসামি 3 জন। প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার ছিলেন, কারাগারে ছিলেন। তিনি আজকে নিজের দায় স্বীকার করে এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কিভাবে নির্দেশনাগুলো দিয়েছিল সেই বিষয়ে আজকে ট্রাইব্যুনালের সামনে তিনি উপস্থাপন করছেন বা তুলে ধরছেন। একটু বলে রাখি যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় অনেক আগেই, অর্থাৎ গত মার্চে 24শে মার্চ তিনি মুখ্য মহানগর হাকিম আদালতে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং সেটি যে তার জবানবন্দি ছিল এবং তিনি যে সেটি স্বেচ্ছায় দিয়েছেন সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তিনি তুলে ধরেছেন। এবং জবানবন্দি শুরু হয়েছে 11:45 জবানবন্দির শুরুতে তিনি যেটি বলেছেন যে তিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক ছিলেন। পুলিশ মহাপরিদর্শক হওয়ার আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন এবং ঢাকা রেঞ্জের ডিআইজি থাকার পরে তিনি র্যাবের মহাপরিচালক হন বা সিআইডি প্রধান ছিলেন, এরপরে র্যাবের মহাপরিচালক হন এবং এরপরে পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এরপরে তিনি যে ঘটনাগুলো জুলাই আগস্টে ঘটেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন, সেটি জবানবন্দি এখনও কিন্তু চলছে এবং উন্মুক্ত আদালতে সাংবাদিক, গণমাধ্যম কর্মী, প্রসিকিউশন, আসামিপক্ষের আইনজীবীরা সবাই কিন্তু আদালতে উপস্থিত থেকে তার জবানবন্দি শুনছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস।
প্রচারণার পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতেই যাচ্ছি মাসুদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে আজকে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে টিএসসি থেকে। সেই বিক্ষোভ সমাবেশটি এখন বিজনেস ফ্যাকাল্টির যে অনুষদ সেখানে অবস্থান করছে। এই বিক্ষোভের যে কারণটি তারা বলেছে যে ডাকসু নির্বাচন নিয়ে এক প্রার্থী রিট করেছিল হাইকোর্টে, সেই প্রার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ। এছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধেও নারী শিক্ষার্থী এবং নেতাকর্মীদের বিরুদ্ধে সাইবার বুলিং হচ্ছে। এই সব কিছুর প্রতিবাদে আজকে তাদের এই বিক্ষোভ মিছিল, এবং এই মিছিলটি শেষ করবেন উপাচার্যের কার্যালয়ে। সেখানে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে তাদের দাবি দাওয়াগুলো তারা তুলে ধরবেন। এর আগে আমরা গতকালকেই দেখেছি যে যখন এই যে হাইকোর্টের যে রায়, ভোট স্থগিতের রায়, সেই রায় আসার পরেই আমরা দেখেছি যে ফেসবুকে 2020-21 সেশনের শিক্ষার্থী জহুরুল হক হলের আলী হোসেন তার একটি ফেসবুক পোস্ট, সেখানে তিনি যে প্রার্থীটি ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী, ছাত্র শিবির সমর্থিত প্যানেল ডাকসুর SM ফরাদের প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিল, সেই রিটের পক্ষে যখন একটি রায় আসে এবং রিটের বিষয়ে হাইকোর্ট যখন ভোট স্থগিত করে, ঠিক তখনই সেই প্রতিক্রিয়ায় আমরা দেখি যে সেই আলী হোসেন একটি পোস্ট করে এবং সেই পোস্টে সে গণধর্ষণের মতো ঘৃণ্য শব্দ, তারা বাজে শব্দ সে ব্যবহার করে। এর প্রতিবাদে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং ছাত্রদলও সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে বিক্ষোভ মিছিলটি তারা করছে। তো এছাড়াও তারা আরো বেশ কিছু দাবি জানিয়েছে। তারা বলেছে যে শুধুমাত্র এই যে শিক্ষার্থী এই নারী শিক্ষার্থীকে বাজে মন্তব্য করেছে, তার বিরুদ্ধে কথা বলার কারণে ছাত্রদলের অন্যান্য নারী শিক্ষার্থীদেরকেও সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে শুধুমাত্র প্রতিবাদ করার কারণে। তো এই ধরনের অভিযোগ তারা করছে। আমরা দেখেছি ক্যাম্পাসে ছাত্রদল ছাড়াও আরো অন্যান্য যারা সংগঠন রয়েছে, ছাত্র শিবিরও আসলে দাবি করেছে যে আলী হোসেনকে শিবিরের নেতা বলা হচ্ছে, সে আসলে শিবিরের নয়। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে সে শিবিরের কর্মী এবং ফেসবুকে তার যেই কার্যক্রম সেখানে শিবিরের কর্মী হিসেবেই তার প্রমাণ পেয়েছে ছাত্রদলের পক্ষ থেকে, সেমনটি বলা হচ্ছে। তো এই যে একজন শিক্ষার্থীকে এ ধরনের হুমকি দেওয়া এবং নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার করা, সেই বিষয়গুলো নিয়েই তাদের এই বিক্ষোভ মিছিল। এই মিছিলটি এখন রেজিস্ট্রার বিল্ডিংয়ের কাছে চলে এসেছে, পাশে উপাচার্যের কার্যালয়, সেই কার্যালয়ে গিয়ে তারা শেষ করবে এবং শেষ করে উপাচার্যের বরাবর তারা আসলে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো উপস্থাপন করবে। এই মিছিলটি আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে এবং এখানে ছাত্রদলের যে ডাকসু নির্বাচনের প্যানেল, সেই প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এবং সহ যে পূর্ণাঙ্গ যে প্যানেল, সবাইকে আমরা দেখছি এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তারা সবাই আসলে এই দাবিটি করছে যে নারী শিক্ষার্থীর বুলিংয়ের যে শিকার হচ্ছে সেটি কোনোভাবে কাম্য নয়। আমরা এবার একটু ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলাম, এবার একটু জাকসু নির্বাচনের খবর জানতে আমরা সহকর্মী মোজাফফর হোসেন জয়ের কাছে যেতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জয়, ডাকসু নির্বাচনের তো প্রতিবাদ চলছে, জাহাঙ্গীরনগরে কি চলছে এখন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা সেটি 2 দফা বাড়ানো হয়েছে এবং সেই 2 দফা বাড়ানোর পর আজ মনোনয়নপত্র বিতরণের শেষ দিন এবং এদিন সকাল 10টা থেকে এখন দুপুর 12টা পর্যন্ত মনোনয়ন বিক্রি হয়েছে 6টি। এ নিয়ে সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 398 জন মনোনয়নপত্র তুলেছেন। অন্যদিকে হল সংসদে এখন পর্যন্ত অন্তত 500 প্রার্থী তাদের মনোনয়নপত্র নিয়েছেন। সব মিলিয়ে প্রায় 900 প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন এবং এই মনোনয়নপত্র বিতরণ চলবে বিকাল 5টা পর্যন্ত।
আগামীকাল এবং আগামী পরশু মনোনয়নপত্র দাখিল করা হবে। অন্যদিকে এখন পর্যন্ত 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই ভোটে নেওয়া হবে কিনা, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে কিনা সেই বিষয়ে নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। দুপুরের পর একটি বৈঠক হবে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হবে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে কিনা। এবং নির্বাচন কমিশন আমাদেরকে যে জানিয়েছে যে এখন পর্যন্ত 10টি প্যানেলভুক্ত হয়ে এখানকার প্রার্থীরা মনোনয়ন নিয়েছেন, এর বাইরে স্বতন্ত্র যারা রয়েছেন তারা মনোনয়ন নিয়েছেন এবং যে মনোনয়ন যে কার্যক্রম সেটি আজকেই শেষ হবে, এরপরে আর কোনোভাবেই সময়সীমা বৃদ্ধি করা হবে না। আপনাকে জানিয়ে রাখি যে এই মনোনয়নপত্র বিতরণ এর আগে গত রোববার ছাত্রদলের নেতাকর্মীরা 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মনোনয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে তারা এখানে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়েছিলেন এবং এরপর বাকবিতণ্ডা হয় সাধারণ শিক্ষার্থীদের সাথে। সেদিন মনোনয়নপত্র 4 ঘন্টা বন্ধ ছিল। এরপর কিন্তু দুদিন মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বৃদ্ধি করেছিল রাকসু প্রশাসন এবং রাকসুর নির্বাচন কমিশন আমাদেরকে যেটি বলছেন যে আজকে তারা একটি সভা করবেন, সেই সভায় 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত যেমন হবে, তেমনি নির্বাচনের যে সমস্ত প্রস্তুতি সেটিও তারা সম্পন্ন করছেন। তারা বলছেন যে আগামী দুদিন যে মনোনয়নপত্র জমা সেটি হওয়ার পরেই যে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সেটি এখানে বিরাজ করবে বলে এমনটি প্রত্যাশা করছেন নির্বাচন কমিশন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়। আজও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। দুপুরে জরুরি সিন্ডিকেট সভায় বসছে প্রশাসন। সবশেষ খবর জানাতে ময়মনসিংহে আছেন রিপোর্টার ওবায়দুল হক এবং চট্টগ্রামে আছেন তারিফ রহমান। সরাসরি শুরুতে যাচ্ছে ওবায়দের কাছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনার পর 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এই আজকে আন্দোলনের দ্বিতীয় দিন। আমরা এই দ্বিতীয় দিনে বেলা 11টার পর থেকে কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রেলপথে বসে কিন্তু আজকের মতো কর্মসূচি শুরু করেছেন, অর্থাৎ রেল লাইন অবরোধ করেছেন আবারও। তারা যেটি বলছেন যে তাদের যে 6 দফা দাবি, হল ভ্যাকেন্টের নির্দেশনা প্রত্যাহার সহ এই হামলায় যারা জড়িত তাদেরকে শনাক্ত এবং যারা শিক্ষকদের মদতে, তারা বলছেন শিক্ষকদের মদতে যে হামলা হয়েছে সেই শিক্ষকদের বিচার এবং প্রকাশ্যে ভিসির ক্ষমা প্রার্থনা সহ 6 দফা তারা দাবি জানিয়েছেন। তবে সেই দাবির বিষয়ে তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত, জেলা প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কারোর পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। দ্বিতীয় দিনের মতো তারা আন্দোলন অব্যাহত রেখেছেন এবং গতকালকে আমরা দেখেছি তারা বিক্ষোভ করেছেন, অবরোধ করেছেন। তারা যেটি বলছেন যে শিক্ষকরা বা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভিসি থেকে শুরু করে প্রক্টর, কেউই আসলে তাদের এই 6 দফা দাবি যে আন্দোলনের বিষয়ে তারা কোনো ধরনের আসলে কারোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। আমরা নিজেরাও চেষ্টা করেছিলাম গণমাধ্যমের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টর, ভিসি সহ আসলে এখানে আমাদের সঙ্গেও আসলে কেউ কথা বলতে রাজি হয়নি এবং এখানে আমরা রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছিলাম, তিনি এই বিষয়ে আমরা সামনে কথা বলতে রাজি হননি। সব মিলিয়ে এখনো পর্যন্ত তারা বলছেন যে আলোচনা যদি আসলে তারা কোনো ধরনের সাড়া না পায় তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং রেলপথ অবরোধ করবেন, এই আন্দোলন অব্যাহত রাখবেন, এমনটিতে তারা বলছেন। আমরা এখন চলে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছে আমাদের সহকর্মী তারিফ রহমান। আজও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় চলছে 144 ধারা, চলবে রাত 12টা পর্যন্ত। আমরা জানতে পেরেছি যে আজ বিকাল বেলা 3টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 560তম যৌলিক সিন্ডিকেট সভার আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা সেখানে জানতে পেরেছি যে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে যে সংঘর্ষ, সে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে তারা একটি যৌলিক সিন্ডিকেট সভার আহ্বান করেছেন এবং সেখানে এই বিষয়টি নিয়ে তারা হয়তো কোনো একটি সিদ্ধান্তে পৌঁছাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু ক্লাস কার্যক্রম চালু থাকলেও আজকে আমরা যখন সকাল থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের আসলে তেমন একটা দেখা যায়নি ক্যাম্পাস জুড়ে এবং অনেক ডিপার্টমেন্টের শিক্ষক অনুপস্থিত থাকায় ক্লাস আসলে তেমন একটি হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা। কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে যৌথ বাহিনীর মহড়া চলছে, অর্থাৎ যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা এবং যৌথ বাহিনী আমাদেরকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত তাদের কাছে জানিয়ে
বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে জানিয়ে রেখেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দরকার যৌথ বাহিনী ততক্ষণ পর্যন্তই আসলে এই ক্যাম্পাসে নিরাপত্তা দিবে বলে আমাদেরকে বিষয়টি তারা নিশ্চিত করেছে। এছাড়া আমরা গতকাল রাতে এবং 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 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকজন আমাদেরকে একটা বিক্ষোভ করেছেন, সেখানে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা তারা আসলে আশাহত এবং সেই ভূমিকার কথায় পরবর্তী তারা বিক্ষোভ করেন এবং বলেন যে ভিসি এবং প্রক্রিয়াল বডির পদত্যাগের দাবিতে তারা বেশ আন্দোলন করেন গতকাল রাতে এবং পরবর্তী হয়তো আন্দোলন করার কথা রয়েছে এমনটি আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। নীলফামারীর উত্তরা ইপিজেডে বিভিন্ন দাবিতে আন্দোলনরত একটি কারখানা শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এভারগ্রিন প্রোডাক্ট কারখানায় শ্রমিকরা জানান, নোটিশ ছাড়া কর্মী ছাঁটাই সহ 23 দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নামেন তারা। সকালে মালিক পক্ষ ও কারখানা শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে হাবিবডামে এক শ্রমিক নিহত হন, আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। কক্সবাজারের বাঘখালী নদী পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা করেছে দখলদাররা। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য, আটক করা হয়েছে 3 জনকে। বিস্তারিত জানাতে কস্তুরাঘাট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের বাঘখালী নদীর যে উচ্ছেদ কার্যক্রম দ্বিতীয় দিনে শুরুতেই বাধা বিপত্তির সৃষ্টি হয়, যেখানে পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল, যেখানে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। আর পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্যে 3 জনকে এর মধ্যে পুলিশ আটক করেছে, সেই আমরা বিষয়টি আসলে লক্ষ্য করেছি। তবে বিআইডব্লিউটি এর যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আজকে শুরুতে যখন উন্নয়ন ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে যখন উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যায়, সেখানে কয়েকটি গাড়ি দিয়ে ব্লক করে সেখানে মানুষজনকে কাপড় পরিয়ে এবং শিশুদেরকে দিয়ে বাধার সৃষ্টি করে। পরবর্তীতে যখন কাগজপত্র নিয়ে এক পর্যায়ে দুপক্ষের কথা কাটাকাটি হচ্ছিল, এই সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপরে কিন্তু র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী এসে পুরো যে কার্যক্রম উচ্ছেদ কার্যক্রম সেটির জন্য তারা আইনিভাবে প্রক্রিয়া গ্রহণ করে এবং তারপরই 3টি বুলডোজার ঢুকে এখন প্রায় 50 একর জায়গা, যেটি বলা হচ্ছে 50 থেকে 60 একর জায়গা, সেই জায়গা উচ্ছেদ কার্যক্রম এরই মধ্যে শেষ করার কার্যক্রম চলছে। তবে বিআইডব্লিউটি এর যিনি কর্মকর্তা রয়েছে তিনি বলছেন, যতক্ষণ পর্যন্ত না এই নদীকে ফিরিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম চলবে। তবে আমরা এটি এখানে লক্ষ্য করছি, যেখানে স্থাপনার যেখানে উচ্ছেদ হয়েছে সেখানে ইট বা বালি অনেক কিছু রয়েছে, সেগুলো আবার সঙ্গে সঙ্গে নিলাম দেওয়া হচ্ছে এবং যে 50 একর যে জায়গা সেটি ফিরিয়ে দেওয়ার জন্য খনন কাজেরও নিলাম দেওয়া হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে উচ্ছেদ কার্যক্রমের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের বাঘখালী নদীতে। হাসপাতালের ভেতরে রোগীর চাপ আর বাইরে মশার দৌরাত্ম্য, এই 2 মিলে ডেঙ্গু এখন বড় উদ্বেগের নাম। সংক্রমণ গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে গেছে, মৃত্যুহারও দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণে পুরানো কর্মসূচি যথেষ্ট নয়, তাই এখন দরকার নতুন পদক্ষেপ, জনসম্পৃক্ততা আর সম্মিলিত উদ্যোগ, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। হাসপাতালে শয্যাশায়ী রোগীর পাশে উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘশ্বাস। এডিসের কামড়ে শুরু হওয়া জ্বর এখন আতঙ্ক সবার কাছে। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার প্রায় 3 গুণ। চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তবে মৃত্যুহার তুলনামূলক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে। কীট তত্ত্ববিদরা বলছেন, বৃষ্টি আর ভ্যাপসা গরম এই 2 মিলিয়েই এডিস মশার প্রজননের পরিবেশ তৈরি হচ্ছে। মশক নিধনে জনসম্পৃক্ততা জরুরি। প্রান্তিক পর্যায়ে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ কীটতত্ত্ববিদের। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। যারা স্প্রে মেশিন চালান,
ফগার মেশিন চালান, তাদেরকে ট্রেন করতে হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আবহাওয়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQVR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুমান ৬২, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৯। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৭, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৪। রাজশাহী বিভাগে বায়ুমান ৬৮, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৭৩। সিলেট বিভাগে বায়ুমান ৩৩, যা ভালো, বাতাসের আর্দ্রতা ৬৩। খুলনা বিভাগের বায়ুমান ৫৫, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৭। বরিশাল বিভাগে বায়ুমান ৫৯, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৬৫। রংপুর বিভাগের বায়ুমান ৬৯, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৫। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৫৫, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭২। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে ৩৩, আর সবচেয়ে খারাপ রংপুর ৬৯। বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিয়ে সচিবালয়ে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। দ্রুতই এই সমাধান এখানে হবে। বিভিন্ন পার্টি তারা একে অপরকে বুঝে অবস্থান তাদের বদলিয়ে মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে তারা সর্বজন গ্রাহ্য, সর্বপার্টি গ্রাহ্য একটা সিদ্ধান্ত সেখানে তারা আসতে পারবেন, এবং যত দ্রুত এটা হয় ততই আমরা সেটা মঙ্গলকর। এবং এই ক্ষেত্রে মন্ত্রণালয় এই যোগাযোগ রেখেছে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। আশা করি আমাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা এক্সটেন্ড করা হবে প্রতিষ্ঠানগুলোকে। আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা ধৈর্যের সাথে, সহিষ্ণুতার সাথে যেন সমাধানগুলো খুঁজে পাওয়া যায় তার দিকে ধাবিত হবার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে। না, এগুলো না, অবভিয়াসলি এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্য না। সেটা শিক্ষকরাও চান না, ছাত্ররাও চান না, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাও এটা চান না। তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা, এবং সেখানে যে বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও সহযোগিতার হাত বাড়াচ্ছেন। কোনো ক্ষেত্রে প্রয়োজন যেটা লোকাল কমিউনিটি তারাও সেখানে এগিয়ে এসছেন। তো আমার মনে হয় সমাধান খুব দ্রুত এটা হবে, এবং আমাদের দিক থেকে যতটুকু করণীয় আমরা সেটা করব। থ্যাংক ইউ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে, আহত হয়েছেন অন্তত ২৮০০ জন। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থা। তবে মার্কিন প্রশাসনের বাজেট কাটছাঁটে জাতিসংঘের সহায়তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে ১০ কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক মহলও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখন থেকে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্বে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়, বদলি পদোন্নতি সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল। এ ছিল সময় সংবাদের। সঙ্গে থাকুন সময়ের।